বেশ অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো দেখাচ্ছে মার্কেটের ক্ষেত্রে। মার্কেট কিন্তু সত্যি দেখতে গেলে এই মুহূর্তে খুব বেশি আশাজনক জায়গায় নেই, অথচ কোম্পানির ক্ষেত্রে আমরা গতকাল দেখলাম একটা বড় জাম্প। অর্থাৎ আজকের কথা বলবো 26শে মে 2026 আমরা দাঁড়িয়ে রয়েছি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আজকে স্টক মার্কেট সিচুয়েশন কী রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স সাপোর্ট রয়েছে এবং ভবিষ্যৎ কী রয়েছে সেটা নিয়ে কথা বলা রয়েছে। বেশ কিছু কিন্তু রিস্ক রয়েছে। দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে যে দারুণ করলো আজকের জন্য, তা কিন্তু নয়। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটার পেছনে অনেক কিছু পজিটিভ নেগেটিভ ব্যাপার রয়েছে। ইউএস ইরানের একটা ব্যাপার, যে যুদ্ধ চলছে তার পরিপ্রেক্ষিতে একটা পজিটিভ নেগেটিভ নিউজ আসার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে, পরিবর্তন হচ্ছে গোটা সিস্টেমটার মধ্যে। আমি যেটা বলতে চাই, প্রথম ঘটনা, মার্কেট 24,070-এর কাছে রয়েছে, 24,000 বেরিয়ে সেটাকে ভেঙে ওপরে উঠেছে। এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে স্ট্রং সেক্টরগুলোর মধ্যে ডিফেন্স আজকে ভালো করেছে, অয়েল এবং গ্যাসের ক্ষেত্রে পজিটিভিটি, পাওয়ার সেক্টর, ক্যাপিটাল গুডসে আমরা দেখতে পেয়েছি খুব ভালো মাপের কিন্তু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। কিন্তু প্রশ্ন আসছে, এটাই কি শুরু শেষ, কি পরিস্থিতি সেটা যাব, তার আগে একটা দেখবো সেটা উইকনেস কোথায় কোথায় দেখতে পাচ্ছি। উইকনেস আমাদের অ্যাভিয়েশন সেক্টরে, আমি যেটা আগের দিনই বলছিলাম, অ্যাভিয়েশন সেক্টর ইমপ্রুভমেন্ট হতেই পারবে না, তার কারণ হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল একদিনে দাম একটু পড়লো বলে অ্যাভিয়েশন উঠবে তা কিন্তু নয়, এটা কিন্তু লং টার্ম দেখতে হবে। এবং কিছুদিনের মধ্যে ক্রুড অয়েলে অনেকটা নেগেটিভিটি দেখা গেছিলো, তো ন্যাচারালি সেক্ষেত্রে তার ইম্প্যাক্ট এর ক্ষেত্রে পড়েছে, পেইন্ট সেক্টরে পড়েছে, কেমিক্যাল সেক্টরে পড়েছে, প্রত্যেকটা সেক্টরেই আমরা দেখতে পেয়েছি কম বেশি এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। টায়ার সেক্টর, এছাড়া অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু মেনটেন্যান্স কোম্পানি, সেগুলোর ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা গেছে। তাহলে এইগুলো হচ্ছে নেগেটিভ ব্যাপার দেখা গেছে। আজকে যদি বলি এই মুহূর্তে এদের যে রেজিস্ট্যান্সের জায়গাটা রয়েছে এখন আর সাপোর্টে যে জায়গাটা রয়েছে, আমি যেটা বলে সাপোর্ট এখানে 24,000 যেটা ছিল সেটাই বলছিলাম, 24,000 বেরিয়ার ভেঙে উঠে গেছে 24,300-তে কিন্তু আমি বলতে পারি এই মুহূর্তে আমাদের রেজিস্ট্যান্সটা রয়েছে। 24,300-কে যদি পার করার সম্ভাবনা থাকে বাজারের ক্ষেত্রে একটা চেঞ্জেস হতে পারে। এখন যেটা বলার রয়েছে সেটা একটা কোম্পানির কথা বলছিলাম, সেটা হচ্ছে অ্যাপোলো মাইক্রোসিস্টেম। অ্যাপোলো মাইক্রোসিস্টেম 3,600% রিটার্ন দেওয়া একটা দুরন্ত কোম্পানি রয়েছে, যে কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু আবারও ভালো রিটার্ন দিতে পারে। তার এর কিছু পজিটিভনেস রয়েছে, কিছু নেগেটিভ ব্যাপার রয়েছে। কোম্পানিটা কিসের উপর কাজ করছে? অ্যাপোলো মাইক্রোসিস্টেম যে মেন বিজনেস যেটা রয়েছে সে ডিজাইন ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে হচ্ছে যাকে বলা হতে পারে যে মেনটেনেন্স, সমস্ত কিছু কিন্তু করছে এরা, সেটা হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্টসের উপরে, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন কম্পোনেন্ট। কিন্তু এই ইলেকট্রনিক কম্পোনেন্ট সেটা কাজে লাগছে কোথায়? কাজে লাগছে ডিফেন্স সেক্টরে। ডিফেন্সের বেশ কিছু জায়গা কিন্তু অ্যাপোলো মাইক্রোসিস্টেম দারুণভাবে কাজ করছে। বেসিক্যালি ডিফেন্সের বড় বড় যেরকম মিসাইল সিস্টেমের উপরে কিংবা স্যাটেলাইট স্পেসের ওপরে, নেভাল সিস্টেম, অ্যাভোনিক্স বা হোমল্যান্ড, এগুলোর উপরে ক্লায়েন্ট রয়েছে, বড় বড় ক্লায়েন্ট রয়েছে। যেরকম আমরা ডিআরডিও, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ব্রহ্মোস, ডিপিএসইউস, আদানি, লার্সেল অ্যান্ড টুব্রো, এই সমস্ত এদের অর্ডার বুক কনস্ট্যান্টলি বেড়ে চলেছে। এটা একটা পজিটিভ ব্যাপার। অর্ডার বুক নিয়ে পরে কথা বলবো, তার আগে আমি 2-3টে জিনিস ছোটো ছোটো বলে নেওয়া দরকার রয়েছে কোম্পানিটার ফান্ডামেন্টাল। কোম্পানি যদি বলি এই মুহূর্তে স্মল ক্যাপ কোম্পানি থেকে মিড ক্যাপে এসেছে 14,600 কোটির এই কোম্পানিটার, যে এই মুহূর্তে যদি বলি রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই ভালো রয়েছে। 14.5 রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি রয়েছে 11.8। প্রোমোটার হোল্ডিং রয়েছে 52%। প্রোমোটার হোল্ডিং যত বেশি হবে কোনো কোম্পানির ক্ষেত্রে, সেই কোম্পানিটা আমাদের ক্ষেত্রে একটা কিন্তু খুব রিলায়েবিলিটি দেবে, কোম্পানিটা একটা মানে বলে তো বিশ্বাসযোগ্য তৈরি করে দেবে। এর সঙ্গে আমরা যদি একটু দেখে নিই যে এফআইআই ডিআইআই কিছু রয়েছে কি না, তাহলে পর আমরা কিন্তু ব্যাপারটাকে আরও ক্লিয়ারে আসতে পারবো। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার কিন্তু 3% রেখে দিয়েছে, 3.63%। আর যদি আমি ডোমেস্টিক দেখি, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার এদের কাছে রয়েছে 1.82%। তাহলে কী দাঁড়ালো? এছাড়া পাবলিকের কাছে রয়েছে 42%। রিটেলারের কাছে যতটা কম থাকে ততটাই কিন্তু কিছুটা মানে যাকে বলা হচ্ছে মোটামুটি ভাষায় বলতে পারি, রিটেলারের মধ্যে বড় রিটেলার যারা বহু বছর হোল্ড করছে তারা কিন্তু এই পাবলিকের মধ্যেই পড়ে। যেরকম বিজয় কেডিএসআর হোক বা রাকেশ টাইপের যারা রয়েছে বড়, তারাও কিন্তু এই রিটেলারের মধ্যেই পড়ে। তার মানে সবসময় সেটা খারাপ তা কিন্তু নয়, কিন্তু ওটা দেখে নিতে হয় যে কে রয়েছে, কারা রয়েছে, কত পার্সেন্ট রয়েছে, এই ব্যাপার নিয়ে। তো যাই হোক, এখন এইরকম পরিস্থিতিতে যদি এই কোম্পানিটার আমাদের কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখি, কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করছে। তবুও আমি বলবো কোয়ার্টারলি রেজাল্ট যথেষ্ট ভালো রয়েছে। 162 কোটি টাকা সেলস হয়েছিল গত বছরে, এবছরে সেটা হচ্ছে 293 কোটি, এবং গত 3 মাস আগে 252 কোটি, অর্থাৎ বছরের প্রতি বছরে বছরে বেড়েছে। গত কোয়ার্টারের সঙ্গে তুলনা করি সেখানেও বেড়েছে। কোম্পানি যদি নেট প্রফিটে যায়, গত বছরের নেট প্রফিট ছিল 14 কোটি টাকা, এবছর হচ্ছে 37 কোটি টাকা, ডবলেরও বেশি, ডবল হচ্ছে
হচ্ছে 28 কোটি, তার থেকেও বেশি হচ্ছে 37 কোটি, এবং গত কোয়ার্টারে দেখি 23 কোটি দেখবো। তার মানে কোম্পানিটার নেট প্রফিটও কিন্তু দুরন্ত করেছে, নেট প্রফিটটা সেলস গ্রোথের থেকে বেশি হয়েছে, এটা একটা ব্যাপার রয়েছে। এবং তার পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং। লোনের পরিমাণ কিছুটা হলেও কমাচ্ছে কোম্পানিটা। লোন বলতে আমরা যদি ডেপ্ট ইকুইটি রেশিও একটু দেখে নিই, ডেপ্ট ইকুইটি রেশিও যদি দেখে নেন সেখানে দেখবেন যে ঋণের পরিমাণ খুব কম রয়েছে, 0.41 রয়েছে ঋণের পরিমাণ, সেটা খুবই ভালো ডেপ্ট ইকুইটি রেশিও বলা যেতে পারে। সেলস গ্রোথ 5 বছরে 34% মতো সেলস গ্রোথ রয়েছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো রয়েছে। কিন্তু এছাড়া আরেকটা কিছু ভালো রয়েছে, যেরকম অর্ডার বুক খুব ভালো রয়েছে, ক্লায়েন্ট বড় বড় নতুন করে অ্যাড হচ্ছে, এইগুলো কিন্তু একটা পজিটিভ ইমপ্রুভমেন্ট আমাদের দেখাচ্ছে। এবারে এর সঙ্গে এই পজিটিভ ইমপ্রুভমেন্টের সঙ্গে নেগেটিভ কিছু উইকনেস, কিছু রিস্ক কিন্তু সঙ্গে থেকে যাচ্ছে। যদি প্রাইস টু আর্নিং রেশিও কখনো দেখবেন চমকে যাবেন, সেখানে বিরাট মাপের কিন্তু পিটা বেড়ে গেছে। এত বেশি পি থাকা কোনো কোম্পানির ক্ষেত্রে ভালো না, যে কারণের জন্য এই মুহূর্তে কখনোই আমি অ্যাডভাইস করি না কখনো যে ইনভেস্টমেন্ট বা কোনো কিছুর ব্যাপারে। কেন নয়, তার প্রধান কারণ রয়েছে, সেটা হচ্ছে এই কোম্পানিটার ক্ষেত্রে, অন্তত এই কোম্পানির ক্ষেত্রে অলরেডি একটা ওভারভ্যালুর জায়গায় চলে গেছে। যদি সেলস গ্রোথকে বাড়াতে পারে বা আর্নিংসটা আরও ইমপ্রুভমেন্ট ভবিষ্যতে হয়, তবেই কিন্তু এই কোম্পানির যে পি সেটা কম্প্রোমাইজ লেভেলে আসবে। আমি যদি পিজি দেখি, প্রাইস টু আর্নিং গ্রোথের তুলনায় কিন্তু প্রাইসটা অনেক বেশি বেড়ে গেছে, যে কারণের জন্য আমি কিন্তু বললাম। যদি একটুখানি কম্প্যারিজনে যাই, সেলস গ্রোথ যা হচ্ছে, প্রফিটেবিলিটি যা হচ্ছে, তার তুলনায় প্রাইসের ক্ষেত্রে, তাহলে একটা কথা বলতে পারি, 3 বছরে এই কোম্পানিটার সেলস হয়েছে মোটামুটি 45%। যদি প্রফিট দেখি, কোম্পানি হচ্ছে 76%, আর এই 3 বছরে কোম্পানিটা দৌড়েছে 127%। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কোম্পানি কিন্তু অনেক বেশি চলে গেছে আগে। রিটার্ন অন ইকুইটি যদি কখনো কম্পেয়ার করে দেখবেন 3 বছরের রিটার্ন ইকুইটি জাস্ট অনলি মাত্র 10% এখানে দেখাচ্ছে, মাত্র 10% যেখানে রিটার্ন অন ইকুইটি দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট থেকে আমরা এই কোম্পানিতে কতটা রিটার্ন এক্সট্রা পাচ্ছি তার পরিমাপ দেখাচ্ছে মাত্র 10%। তাহলে বোঝা যাচ্ছে কোম্পানিটা ফিউচার ক্ষেত্রে কী লেভেলে যেতে পারে বা কী পরিস্থিতি হতে পারে। এখন একটা কারেকশন লেভেল আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু যেহেতু ডিফেন্স সেক্টর একটা বার্নিং সেক্টর, যে সেক্টর ফিউচার দুরন্ত রয়েছে, ঠিক এই সব কারণগুলোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটা এরমভাবে দৌড়চ্ছে। না হলে কিন্তু এতটা দৌড়ানোর জায়গাতে কোম্পানিটার প্রচুর পজিটিভ ব্যাপার রয়েছে। কোম্পানি অ্যাকুইজিশন করছে, কোম্পানি ডিআরডিও বা ইসরোর মতো কোম্পানির সঙ্গে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আর্মির মতো কোম্পানিদের ক্লায়েন্ট রয়েছে, এবং লং টার্ম ধরে এরা কিন্তু ডিফেন্সের প্রোডাক্টগুলো সাপ্লাই করে যাচ্ছে। এছাড়া মিসাইল টেকনোলজি, তারপরে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, প্রিসাইজ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন সমস্ত কিছু দিচ্ছে। সুতরাং সেই সব পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা খুব ভালো রয়েছে, দুরন্ত স্কোপ রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে কোম্পানিতে ইনভেস্ট করলাম, কারণ আমাকে ভ্যালুয়েশন দেখতে হবে। ভ্যালুয়েশন কখনো খুব হাই ভ্যালুতে নিলে কিন্তু কিনলে আলটিমেটলি তার ইম্প্যাক্ট কিন্তু গিয়ে ভবিষ্যতে গিয়ে ধাক্কা খেতে হতে পারে। কোম্পানি ক্ষেত্রে অনেকটা জাম্প করে গেছে, 3500% 5 বছরে দিয়েছে, মানে যেটা অবিশ্বাস্য বলা যেতে পারে। এটাকে বলে অবিশ্বাস্য। আমরা স্টক মার্কেট ইনভেস্টমেন্টে 5 বছরে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ডবল করা যায়, অর্থাৎ 100% রিটার্ন এক্সপেক্ট করি 5 বছরে, যেটা কোথাও কোনো ইনভেস্টমেন্টে হয় না। সেক্ষেত্রে এই কোম্পানিটা যখন তার 35 গুণ ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিচ্ছে, 1 লক্ষ টাকাটা 35 লাখ করে দিচ্ছে, তখনই কিন্তু একটা সন্দেহ সৃষ্টি হয় কোম্পানির ক্ষেত্রে কী হতে পারে না হতে পারে। তাহলে আজকে এখানে এই কোম্পানি শুধু বলে না, মার্কেটের ক্ষেত্রে যদি একটু ছোটো করে অ্যানালিসিস করে নেওয়া যায়, মার্কেট কিন্তু টোটালি একটা ভোলাটাইল জায়গায় রয়েছে। ইউএস ইরানের যুদ্ধ শেষ হয়নি, টেম্পোরারি একটা কথাবার্তার জায়গা চলছে, কিন্তু এটা ফাইনাল হওয়াটা ভীষণ জরুরি। শুধু ছোটোখাটো ব্যাপার নয়, এখানে অনেকগুলো বড় বড় বিষয় যুক্ত রয়েছে। যেরকম এই মুহূর্তে যে বিষয়গুলো রয়েছে, যে স্ট্রেট অফ হারমুজ কিন্তু এখন অধিকৃত হয়ে রয়েছে। প্রথম হচ্ছে ইরানের হাতে, সেকেন্ড ওয়ান হচ্ছে আমেরিকাও একটা পার্ট ধরে নিয়ে রেখে দিয়েছে, সেকেন্ড ওয়ান এদের মধ্যে এখনও ফাইনালাইজ স্তরে কিছুই আসেনি। নিউক্লিয়ার যেটাকে ট্রিটি বলা যেতে পারে, বা যাকে বলেছিল তৃতীয় কোনো দেশের হাতে 400 কেজির বেশি যে নিউক্লিয়ার ওয়েপনের যে পার্ট রয়েছে, ইউরেনিয়াম বলে সেটাকে, সেগুলো হস্তান্তরিত করতে হবে ইরানকে, যে শর্ত দিয়েছিল, ইরান সেটা মানতে রাজি হচ্ছে না। এবং এই সব কারণের জন্য কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, এবং ইরান কোনো মতে বিশ্বাস করছে না। কিন্তু যেটা হয়ে থাকে, মার্কেট একটু কিছু পজিটিভ
দেখলেই লাফিয়ে যায়, আবার কিছু হয় তখন পড়ে যায়। এখন শুধু একটা কথাই আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে, সেটা হচ্ছে যে আমাদেরকে ধৈর্য ধরে মাসের পর মাস অপেক্ষা করতে হবে। এখনই কোনো পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি না। ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভিটি নজরে আসছে। যেরকম ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে প্রথম যে নেগেটিভ পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের রুপি কিন্তু দুর্বল হয়ে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক আপ্রাণ চেষ্টা করছে, আমাদের যে ফরেক্স রিজার্ভস রয়েছে সেটা কনস্ট্যান্ট সেল করে চলেছে, তা সত্ত্বেও থামানো যাচ্ছে না রুপিকে ডেপ্রিসিয়েশন হওয়াটা। সেকেন্ড ওয়ান, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু সেল করছে, সামান্য কিছু বাই হয়তো কিছু সময়ের জন্য কেনাকাটি করছে, কিন্তু আলটিমেট যদি ওভারঅল দেখি সেটা কিন্তু সম্পূর্ণ বিক্রি করার মুডে রয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বিভিন্ন সুযোগ দিচ্ছে, 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছে, এছাড়াও বিভিন্ন রকম বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট কমিয়ে দিচ্ছে, তবুও কিন্তু তেমন খুব একটা কাজে লাগছে না। যতদিন ইন্ডিয়ান রুপি স্ট্রং না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মতে কিন্তু কিছু করা যাবে না। এহেন পরিস্থিতিতে কোনো কোম্পানি যেগুলো ভ্যালুয়েশন হাই রয়েছে সেসব কোম্পানিগুলো একটা মারাত্মক ট্র্যাপ তৈরি করতে পারে আমাদের জন্য। সুতরাং যখনই ইনভেস্ট করবেন একটা সুন্দর চিন্তা ভাবনা করে সমস্ত বিষয়গুলোকে দেখে তবেই সেই জায়গায় সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত বলে আমি মনে করি।